আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সুযোগ্য চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী মহোদয়, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি শ্রীপুর করমদেব ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান জনাব মোকাররম সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবক বৃন্দ, এলাকার সম্মানিত সুধীবৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা, এনুল ব্লসম স্কুলের জন্ম হয়েছিল 2003 সালে। আজকে এটি 7 বছর পূর্ণ করেছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই 7 বছর অত্যন্ত কম সময়। যার কারণে এই প্রতিষ্ঠান সম্পর্কে বিশ্লেষণের মতো কোনো উপাদান এই মুহূর্তে আমাদের কাছে নেই। কিন্তু যে বিষয়টি উল্লেখ না করলেই নয়, সেটি হচ্ছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা এবং উৎকর্ষ। আপনারা জানেন যে সরকার এবছর থেকেই প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষা নিশ্চিত করেছে। এই প্রতিষ্ঠান প্রথমবারের মতো এই পরীক্ষায় অংশ নিয়েছে। খুব সম্ভবত 24 জন, 19 জন প্রথম বিভাগে, 5 জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। এটি ঈর্ষণীয় সাফল্য। আমি এই কৃতিত্বের অংশীদার শুধু শিক্ষকদেরকে করতে চাই না। আমি বিশ্বাস করি এই কৃতিত্ব প্রত্যেকের। যারা অভিভাবক আছেন, সন্তানদের প্রতি যারা প্রকৃত দায়িত্ব কর্তব্য পালন করেছেন, এই কৃতিত্বের সিংহভাগ অংশীদার আপনারাই। এই কৃতিত্বের অংশীদার বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ। একটি বিষয় আপনারা প্রত্যেকেই জানেন, শিক্ষা কোনো একক প্রচেষ্টা নয়, এটি একটি সমন্বিত প্রয়োগ। যারা অভিভাবক আছেন, আপনাদের যেরকম সহযোগিতা প্রয়োজন পড়ে, যারা পড়ান শিক্ষক শিক্ষিকা, তাদের যোগ্যতা, দক্ষতা এবং আন্তরিকতার প্রয়োজন আছে। তার পরের স্তরে অবস্থান করছে স্টুডেন্টস। এই 3টি গ্রুপের যদি অ্যাপ্রোপ্রিয়েট সমন্বয়টুকু ঘটে, সেই প্রতিষ্ঠান অবধারিতভাবে উন্নতি করবে। এনুল ব্লসম স্কুল হচ্ছে সেরকম একটি উজ্জ্বল দৃষ্টান্ত, চমৎকার উদাহরণ, যার কারণে সম্প্রতিকালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। আমার স্বীকার করতে কোনো কুণ্ঠাবোধ নেই। আমাদের বহু সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, এই চমৎকার রেজাল্ট তারা করতে পারে, বাট একটি বেসরকারি প্রতিষ্ঠান এই চমৎকার সাফল্য দেখিয়েছে, এটি আমার কাছে অহংকারের বিষয়। আমি অনুরোধ রাখছি আপনাদের প্রতি, আপনারা যারা অভিভাবক আছেন, সন্তানদের প্রতি আরেকটু সচেতন হবেন। যেখানে পড়াচ্ছেন বাচ্চাদেরকে, এটি জীবনের একেবারে শুরুর দিকে একটি প্রতিষ্ঠান। অফুরন্ত জীবন এখনো সামনে পড়ে আছে।
সেখানে গিয়ে আমার সন্তান কি করবে, এই চিন্তা শক্তি এখন থেকে আপনাদের রাখা উচিত। আপনারা লক্ষ্য করবেন আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায়, বিশেষত গ্রামাঞ্চলে, সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে মাদের ভূমিকাটা সবচেয়ে বেশি। এই কথাটি আমার মনে হয় আমার ডান পাশে যারা বসে আছেন স্বীকার করবেন। কারণটা হলো সংসারের যারা কর্তা ব্যক্তিরা থাকেন, পুরুষ যারা থাকেন, নিশ্চিন্ত মনে এই দায়িত্বভার স্ত্রীদের কাঁধের উপরে দিয়ে যায়, তিনি দেখবেন বাচ্চা। এটা অলিখিত বিষয়। বাম পাশে যারা পুরুষ মানুষ বসে আছেন, প্রকাশ্যে স্বীকার না করলেও মনের দিক থেকে স্বীকার করবেন এই কথা, এটি সত্য। ভাবখানা এরকম, বাচ্চাদের লালন পালন এবং লেখাপড়ার দায়িত্ব মাদের। কিন্তু এই কথাটা কি আপনারা আসলেই বিশ্বাস করেন যে শুধু ওনাদের দায়িত্ব? আমার দৃষ্টিভঙ্গি বলে এটি সত্য না। আজকে আমি চট্টগ্রাম ছিলাম সকালবেলা। আমার দু সন্তান, বড় ছেলে ক্লাস 5-এ পড়ে, একটি ইংলিশ মিডিয়াম স্কুল চট্টগ্রাম শহরে। যে কোনো ভাবেই হোক আমাকে সপ্তাহে একটি দিন কিংবা দুটি দিন, যেহেতু আমি চাকরি করি, সপ্তাহে 7 দিন আমার সন্তানকে দেখাশোনা করা আমার পক্ষে সম্ভব হয় না। কমপক্ষে সপ্তাহে 2 দিন আমার ছেলের দিকে আমার খেয়াল রাখতে হবে। এক সপ্তাহের যতগুলো পেন্ডিং কাজ থাকে, ধরেন কোনো একটা অঙ্ক সে বুঝে নিচ্ছি, ইংলিশ কোনো একটা লিটারেচার সে হয়তো বুঝতে পারে না, এগুলো সে আমার সামনে রেখে দেবে। বাবা আসবে বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে, আমাকে বুঝিয়ে দেবে। বাকি অংশটুকু আমার স্ত্রী চালিয়ে। আমি হয়তো আমার ব্যস্ততার কারণে পারি না, কিন্তু গ্রামাঞ্চলের অনেক পুরুষ মানুষ আছেন ইচ্ছা করে একটু সন্তানদের প্রতি, পার্টিকুলারলি লেখাপড়ার বিষয়টা একটু কম লক্ষ্য করেন। এটি আমাদের সমাজ ব্যবস্থার জন্য এক ধরনের হুমকি। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি এলাকার মানুষ যারা স্কুলে সন্তান দিয়েছেন বা অন্যান্য স্কুলে যাদের সন্তান লেখাপড়া করছে, অ্যাটলিস্ট ডেইলি 1 ঘন্টা হোক সন্তানের জন্য বরাদ্দ রাখবে। শিশুদের মনস্তত্ত্ব খুব কঠিন বিষয়, চাইল্ড সাইকোলজি। কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ানো যতটুকু সহজ, প্রাইমারি স্কুলে পড়ানো কিন্তু সবচেয়ে কঠিন কাজ। আমি কিন্তু ছোটকালে খুব দুষ্ট ছিলাম, যার কারণে সারা শরীরে আমার দাগ আছে এখন। গাছ থেকে পড়া, চুরি করে নারিকেল পাড়া থেকে শুরু করে সব ধরনের মারামারি, ধরাধরি সবকিছুই করেছে। তো স্বভাবতই আমার সন্তান একটু দুষ্ট করত। একটি উদাহরণ দিচ্ছি। আমার ছেলে একদিন কমলা খেয়ে কমলার খোসা মেরে দিয়েছে টিচারের পিঠে। কমপ্লেন আসছে, ডায়েরিতে লিখে দিয়েছে, আপনার সন্তান দুষ্টমিতে শীর্ষে উঠেছে, তার প্রতি আমাকে তলব করছে। আমার স্ত্রী আর হয়ে যায় নাই, কি জানি কি কি বকাঝকা করে। আমি গেলাম, গিয়ে তো ক্ষমা চাওয়া যারা কোনো গতি আছে। আমার কাছে একটি জিনিস অত্যন্ত আশ্চর্যের মনে হয়েছে, শিক্ষক কিন্তু তাকে কোনো ধরনের বকাঝকা করে, মার তো দূরে করে, তাকে শুধু একটি বিষয় বুঝিয়ে দিয়েছে শিক্ষককে তার প্রতি কোন ধরনের আচরণ করতে হবে।
বাই দ্য গ্রেস অফ অলমাইটি আজ পর্যন্ত আমার সন্তান শিক্ষকদের সম্পর্কে যে উচ্চ ধারণা পোষণ করে আমার কাছে অহংকার লাগে। এই কারণে বলি যে আসলে প্রাথমিক পর্যায়ে লেখাপড়া করানোটা অত্যন্ত দুরূহ কাজ। শিক্ষক হিসাবে আপনি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আপনি কিভাবে ডিল করবেন, তাদের মন কি বলছে, মনস্তত্ত্ব কি বলছে, এগুলো অ্যানালাইসিস করা এবং সেই অনুপাতে ওষুধ দেওয়া, এটা বড় জটিল কাজ, খুবই কঠিন কাজ। যারা করেন তারা বোঝেন। কথাগুলো বলছি এই কারণে আমি এক সময় শিক্ষক ছিলাম, এই স্তরে ছিলাম, এটি বড় ডিফিকাল্ট। শিক্ষকদের প্রতি আমার অনুরোধ একটু যত্নবান হয়। আমি মাননীয় প্রধান অতিথি আপনার সানুগ্রহ বিবেচনার জন্য উল্লেখ করছি, এই বিদ্যালয়টি একটি চমৎকার আদর্শ প্রতিষ্ঠান। তাদেরকে সন্তুষ্ট করার মধ্যে আমার কোনো কৃতিত্ব থাকবে না, বা তাদেরকে সন্তুষ্ট করলে আমার চাকরির কোনো উন্নতিও হবে না। আমি সত্য বাচনা বলছি। আমি এই বিদ্যালয়টি সম্পর্কে খবর নিয়েছি, একটি সমন্বিত শিক্ষা প্রতিষ্ঠান। কারণ এরা এই প্রতিষ্ঠান শুধুমাত্র বইয়ের উপর ডিপেন্ড করছে না, ও কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে, সহ পাঠ্যক্রমিক বিষয়াদি, এগুলোতে তাদের চমৎকার পারদর্শিতা আছে। গত 26 মার্চ মহান স্বাধীনতা দিবসে এই প্রতিষ্ঠানটা অংশ নিয়েছিল। তাদের ডিসপ্লে ছিল ঢাকার মানে, অহংকার করার, যে চমৎকার ডিসপ্লে তারা দিয়েছে, আমি আসলেই মুগ্ধ। আমি বোয়ালখালীতে প্রায় 3 বছর কাছাকাছি সময়, এত চমৎকার ডিসপ্লে আমি আর দেখি। আমার কাছে মন ভরেছে তাদের পারফরমেন্স দেখে। এটি তো শুধু এটি প্রশংসার দাবিদার যারা শিক্ষক শিক্ষিকা আছেন, রুচিশীল শিক্ষক এই প্রতিষ্ঠানে আছেন। একটি বিষয় কি, শুধুমাত্র বই পড়লে কিন্তু বাচ্চারা মানুষ হয় না। বই পড়ে যদি মানুষ হওয়া যায় তাহলে স্কুলে যাওয়ার দরকারটা কি? বাড়িতে বসে বইটা পড়বে। স্কুল হচ্ছে সেরকম একটি ফিল্ড, একটি প্রতিষ্ঠান যেখানে বইয়ের বাইরে আরো অনেক বিষয় আছে যেগুলো শিক্ষা দেওয়া হয়। যেমন ধরেন গান একটা বিষয়, আর্ট করা, ড্রয়িং করা, এটি একটি বিষয়। এগুলো বাচ্চাদের ক্রিয়েটিভিটি ডেভেলপ করে, ইনোভেটিভনেস চলে আসে বাচ্চাদের। লক্ষ্য করে দেখবেন আপনার বাচ্চা অবচেতন মনে যদি খাতার মধ্যে দাগ দেয়, চমৎকার করে সে সরল লেখা টানতে যায়, ধরে নিতে পারেন এই ছেলে ভালো আঁকতে পারবে। কিছু কিছু বাচ্চা দেখবেন গান শুনেছে, তারপর কিন্তু সে মোটামুটি কাছাকাছি সুরে গানটা গাইয়ে নিতে পারছে। তাকে যদি একটু চর্চা করেন সে ভালো শিল্পী হবে। কোনো কোনো বাচ্চা দেখবেন চমৎকার ভাবে সে হাম উচ্চারণ করছে, নাচ উচ্চারণ করছে, কোরআন তেলাওয়াত করছে। একটু পরিচর্যা করলে এই ছেলেগুলো ভালো করবে এই লাইনে। কিছু কিছু বাচ্চা আছে, আপনি খেয়াল করবেন, যে কোনো খেলাতে সে মোটামুটি ভালো পারদর্শিতা দেখাতে পারে। একটু যত্ন নেন, এই ছেলেটি খেলাধুলার ভালো হবে। এগুলো দরকার আছে। কেন? শুধু মননশীলতার বিকাশের জন্য এমনটি নয়। বাংলাদেশের সাকিব আল হাসানের নাম তো শুনেছেন যারা, আপনারা যারা এই পাশে বসছেন ক্রিকেট খেলা করতে দেখেন জানি না, বাট আমি দেখি। আপনাদের পিছন দিক থেকে যারা বসছেন সবাই হয়তো এই নামটার সাথে পরিচিত। এই সাকিব আল হাসানের কারণে এখন বাংলাদেশকে নতুন একটি পরিচিতি দিয়েছে আশরাফ, এরকম আরো অনেক আছে। পৃথিবীর মধ্যে আর্জেন্টিনার পরিচিতি এসেছিল ম্যারাডোনাকে দিয়ে। ভারতের পরিচিতি কিন্তু এখন ক্রিকেট দিয়ে অনেকাংশে এগিয়েছে। পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত দেশ, বাট ক্রিকেটের দিক থেকে তারা কিন্তু অনেক দূরে এগিয়ে আসছে। ক্রিকেটের বদলে দেখুন পাকিস্তানকে অনেকে ছিল।
যুদ্ধবিধ্বস্ত দেশ শ্রীলঙ্কা, কুমারা সাঙ্গাকারা বলে সবাই ছিল। দেশকে পরিস্থিতি এনে দেওয়ার জন্য এই ধরনের কারিগরের অ্যাক্টিভিটিসগুলো চমৎকার ভূমিকা রাখতে হয়। শুধু পরিচিতি কেন, মহেন্দ্র সিং ধোনি যে পরিমাণ ইনকাম করে বলখালিতে সেই পরিমাণ ইনকাম করার কোনো লোক নেই। সচিন টেন্ডুলকারের বাৎসরিক যে ইনকাম, লেখাপড়ায় কিন্তু দামি শেষ। মহেন্দ্র সিং ধোনি 3 বার কিন্তু বিকম পরীক্ষা দিয়েছে, ফেল করেছে। তো ভারতকে অন্য মাত্রায় তুলে দিয়েছে ক্রিকেট দিয়ে। তার যে বাৎসরিক ইনকাম, বলখালিতে সেরকম পুরুষ নেই সেই ইনকাম করার মতো। বলেন, শুধুমাত্র বই পড়ে যে আপনি স্টাবলিশড হবেন এমনটি ধারণা এখন ভুল প্রমাণিত হয়েছে। অনেক বিষয় আছে জীবনকে প্রতিষ্ঠিত করার, খেলাধুলা তার একটি অংশ। যদি আপনি সেই লাইনে ভালো করতে পারেন, বিদ্যালয়ের উচিত এই বিষয়গুলোর দিকেও একটু খেয়াল রাখা। আমি প্রত্যাশা করছি এই বিদ্যালয় ভবিষ্যতে আরো অনেক দূরে ঘুরে, কারণ যিনি সভাপতির পদে আছেন পরিচালনা পরিষদ, আমি শুনেছি, আমার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই, বাট হি ইজ ডিভোটেড টু এডুকেশন। শিক্ষার প্রতি তার অনুরাগ আছে, অবদান আছে। এলাকার মানুষের যদি সহযোগিতা থাকে, এই প্রতিষ্ঠান আরো ঈশ্বরীয় সাফল্য অর্জন করবে একসময়। দুটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যেটা ভবিষ্যতে কাজ দেবে। আমাদের অন্যতম শিক্ষাবিদ চট্টগ্রাম অঞ্চলের প্রফেসর আবু জাফর চৌধুরী স্যার এখানে আছেন। উনি খুব লার্নেড ম্যান। তিনি আরো চমৎকার কিছু আমাদেরকে গাইডলাইন দেবেন এলাকার শিক্ষার উন্নয়নের জন্য। একটি বিষয় সবসময় খেয়াল রাখবেন, সেটি হচ্ছে প্রযুক্তি, বিজ্ঞান। এবং ইংরেজিকে এখন কিন্তু সাবজেক্ট বলা হয়, ইংরেজিকে এখন অস্ত্র বলা হয়। This is a tool to win over. English is considered as a weapon. এটাকে অস্ত্র হিসেবে তুলনা করা হয়। ধরে নিলাম এখানে খুব ভালো লোকজন আছে, সরকার আপনাকে মনোনীত করেছে আপনাকে আমেরিকার রাষ্ট্রদূত করতে। যাবেন তো এখান থেকে? গিয়ে কি করবেন? সরকার আপনাকে মর্যাদা দিয়েছে, ধরেই নিলাম যে আপনি ওয়াশিংটনে আপনাকে পোস্টিং দেওয়া হলো বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে। কি করবেন? বোমা মারলেও তো 2 কলম ইংরেজি ভাই করার মতো অবস্থা নেই আছে। সো আপনি যদি রাষ্ট্রের স্বার্থকে রক্ষা করতে চান, পৃথিবীর যে কোনো দেশে গিয়ে বাঙালি হিসেবে সঠিক পরিচয় দিতে চান, যোগ্যতার বিচারে যদি আপনি শীর্ষে উঠতে চান, ইংলিশ তেমন একটি বিষয়। ধরেন আমি আজকে উপজেলা নির্বাহী অফিসার, 5 বছর পরে আমি সচিব। আমাকে যদি বলা হয় যে দক্ষিণ আফ্রিকার সাথে একটি বাইলেটারাল এগ্রিমেন্ট হবে, চুক্তি হবে, আপনি বাংলাদেশের সাথে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন। যদি আমার ইংরেজির মধ্যে পারদর্শিতা না থাকে, আমি সাউথ আফ্রিকার ডেলিগেটের সাথে কিভাবে চুক্তিবদ্ধ করব? আমার বাংলা তো তখন কাজ দেবে। আমরা যদি চাই আমাদের এই প্রজন্মগুলো আমাদেরকে লিড করবে, জাতিকে স্বপ্ন দেখাবে, এখন থেকে ইংরেজির উপর গুরুত্ব দেওয়া উচিত। এটার বিপক্ষে অনেকে অনেক যুক্তি দেখাতে পারে, বাট এটি সত্য, এটি সত্য, কোনো বিকল্প নেই। এবং ইংরেজির ক্ষেত্রে আমি যারা শিক্ষক শিক্ষিকা আছেন আপনাদের প্রতি একটি অনুরোধ রাখব, গ্রামারের উপর কখনোই খুব বেশি মাত্রায় জোর দেবেন না। মুরব্বীরা যারা বসছেন, গ্রামারকে ভয় পান নাই, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন, এটি জঘন্যতম বিষয়।
টেন্স কাহাকে বলে, এটাকে নাকি 3 টুকরা করা যায়, প্রত্যেকটা টুকরাকে নাকি আবার 4 টুকরা করে করা যায়, 3-4 12 টুকরা। ডাক্তার আসার আগে মারা গেল না পরে মারা গেল, এটা মুখস্থ করতে করতে মোটামুটি মাথা ধুলো হয়ে গেছে, হয় নাই? যদি বলেন তাহলে মিথ্যা বলবেন, কারণ আমি এখনো গ্রামারকে বই পাই। এটা আমার কাছে চরম একটা বিরক্তিকর। আপনি যদি এই কোমলমতি বাচ্চাগুলোকে এখন থেকে বলেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, 60টি উদাহরণ লিখে নিয়ে আসবেন, তারপরে আবার বলে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, এটার উপর 3টা নিয়ে আসবেন, ইংরেজি পড়ালেখা চাই। একটু উদাহরণ দিয়ে বলি। আমার বাচ্চাটাকে যখন আমি ইংলিশ মিডিয়ামে প্রথম লেখাপড়া করাতে দিলাম, যিনি হেড ম্যাম, তিনি ব্রিটিশ অক্সফোর্ডে তিনি লেখাপড়া করার কথা বলছিলেন। ওই স্কুলটাতে কোনো গ্রামার বই নেই, ভেরি ইন্টারেস্টিং। ইংলিশ মিডিয়াম ছিল, বাট গ্রামার পড়ায়। আমি তো আপনাদের মতোই অজমূর্খ মানুষ, আমার কাছে একটু বিক্ষুটের মনে হলো ইংলিশ মিডিয়াম স্কুলে গ্রামার পড়ার মতো বাচ্চারা কি ইংরেজি শিখছে। আমি বেগুনের মতো গিয়ে হাজির পেলাম হেড ম্যামের রুমে গিয়ে, দিলাম আপত্তি যে ম্যাডাম কি করতেছে, এগুলো নাম দিয়েছেন ইংলিশ মিডিয়াম স্কুল, কোনো গ্রামারের ধরাছোড়া নাই, বাচ্চা কি শিখতেছে। উনি খুব চমৎকার ভাবে মোনালিসার মতো একটা হেসে দিল, বললে যে ভাই এই কথা সবাই বলে। আমাকে একটু উদাহরণ দেওয়া, এই যে ছোট্ট বাচ্চাটা যার বয়স এখনো 3 বছর পূর্ণ হয়নি বা হয়েছে, সে কথা বলে না মা আমি ভাত খাবো। আমি ভাত খাবো, এটা যে ফিউচার ইন্ডিপেন্ডেন্স তাকে কে শিখিয়েছিল? এটা যে সাধারণ ভবিষ্যৎকাল তাকে কে শিখিয়েছে? বলেন যে মায়ের পেট থেকে সে ব্যাকরণ শিখে আসছে, উইদাউট গ্রামার, ব্যাকরণ গ্রামার ছাড়া কি সে কথা বলতে পারছে না? এখন আপনি যদি তারা ডেকে বলেন যে সাকিব এদিকে সব ইহা ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল প্রয়োগের ক্ষেত্রে যাইব খাইব এগুলো প্রয়োগ করিতে হবে, শেষে প্রথমে কর্তা বসিবে, এভাবে যদি বলেন তাহলে সে দেখবেন যে কথা বলাই বন্ধ করে দিয়েছে। থাক বাবা, কথা বলার দরকার থাকে, বললেই তো বেড়ে যাবে। আপনারা যে বাংলা বলতেছেন, কয়জনের গ্রামার মানে বাংলা বলেন? নত্য বিধান সত্য বিধান এগুলো কেউ বুঝেন? আমিও তো বুঝি। বাংলা কি বলছি না হচ্ছে না, তাহলে গ্রামারের উপর জোর দেওয়ার দরকারটা আছে। এই কারণে আমেরিকাতে কিন্তু কিছু কলিকুয়াল ইংলিশ আছে প্রচলিত অর্থে কমিউনিকেশনের জন্য। আমাদের দরকার সেই কমিউনিকেটিভ ইংলিশটুকু বাড়ানো। আপনি যদি স্কুলের শুরুর দিক থেকেই বাচ্চাদের উপর গ্রামারের বোঝা চাপান, আই এম শিওর আপনি আমার কাছ থেকে লিখিত নিতে পারেন এই বাচ্চারা গ্রামারে কখনোই, ইংলিশে কখনোই পারদর্শিতা অর্জন করবে। যেমনটি আমার বাচ্চাটাও এখন উপরওয়ালার অশেষ মেহেরবানি, ক্লাস 5 উঠছে, ক্লাস 3 থেকে এসে অনর্গল ইংরেজি বলতে পারে, লিখতে পারে, 5-7 পৃষ্ঠা অনবরত ক্লাস 3 থেকেই পারে। এবং দেখবেন যে তার কোনো গ্রামাটিক্যাল ভুল নেই। বলা হয় যে ইংরেজি চর্চার ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে আগে বলতে দেন, বলার পরে গ্রামার ঢুকাই দেবেন, বাচ্চার আনন্দ হবে। আগে গ্রামার দিবেন, বাচ্চা পিছিয়ে যাবে, এটি সত্য। আপনারা সেই চর্চাটুকু করার চেষ্টা করেন যারা শিক্ষক শিক্ষিকা আছে। যদি বাচ্চাদেরকে মানুষ করতে চান, আমার এই কথাগুলো ফলে কিনা আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। এই অনুসারে বলে এগুলো মিশা বলছে না হাসা বলছে তো জানি না, একবার চেষ্টা করে দেখবেন 1 বছর পরে রেজাল্ট হবে। প্রত্যেকটা বাচ্চা ইংলিশে কথা বলার মতো পারদর্শিতা অর্জন করে। এটি আমাদের দরকার। দ্বিতীয় বিষয়টা হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। পৃথিবী এখন এমন ভাবে এগিয়েছে, আমার আপনার হাত কিন্তু এখন নাই। প্রযুক্তি এমন পর্যায়ে গেছে, আপনি এখন নর্মাল এডুকেশন নিয়ে, সাধারণ লেখাপড়া নিয়ে খুব বেশি দূরে এগোতে পারেন। প্রত্যেক লেখাপড়ার সাথে এখন প্রযুক্তি, প্রত্যেক লেখাপড়ার সাথে। যারা মুরব্বীরা আছেন
ইন্টারনেট বিষয়টির সাথে হয়তো মনে হয় আপনারা অনেকেই পরিচিত আছেন, আপনারাও থাকবেন। আমার আব্বা খুব অসুস্থ মানুষ, হার্টের পাশাপাশি। ঢাকা চট্টগ্রামে বহু ডাক্তার দেখিয়েছি, কাজ হয় না। পরে আমাকে একজন বলল, আপনি তো ইন্টারনেট ইউজ করেন, ইন্টারনেটে একটি ওয়েবসাইট আছে www.health.com, ওখানে আপনার আব্বার বিবরণটুকু আপনি লিখে দেন। আপনার আব্বার কি কি সমস্যা হচ্ছে, পায়ের মধ্যে ফুলা কখন আসে, কোন কোন ওষুধগুলো খেয়েছিল, কতদিন খেয়েছিল, প্রস্রাব কিরকম, বেশি হয় না কম হয়, কোষ্ঠকাঠিন্য আছে কিনা, গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, লিখে দেন। লিখে আপনি পরামর্শ চান। লিখে দিয়েছি। 2 দিন পরে আমার কাছে একটা উত্তর আসলো আমেরিকা থেকে। বলছে যতগুলো ওষুধ খাওয়াচ্ছেন সব বন্ধ করেন, একটি ওষুধের নাম দিয়েছে, এই ওষুধটা খাওয়াবে। এই কম্পিউটারেই কোনো ভিজিট ছাড়া, ফি ছাড়া, কিছুই ছাড়া, রোগীকে দেখানোও লাগে না। আমার খুব সন্দেহ লাগলো যে আব্বাকে এই ওষুধটা খাওয়াবো। কোন ডাক্তার দিয়ে হচ্ছে না, যখন মনের জোর খাওয়াই দিতে পাওয়া যায় না। হাজারিগুলোতে একটা দোকানে পেয়েছিলাম, মেহেরবানি 80% ভালো হয়ে গেছে। 80% ভালো, 70-80% ভালো। 80 বছর পুরার কত ভালো হবে। প্রযুক্তি এমন পর্যায়ে চলে গেছে, ইন্টারনেট যারা ইউজ করেন সমগ্র দুনিয়াটা এখন হাতের কাছে চলে আসে, সমগ্র দুনিয়া। এই যে আমরা এখানে বসে আছি, আমার যদি এখন ল্যাপটপ থাকতো আমি এখনই দেখাই দিতাম আমরা কয়জন এখানে বসে আছি, কম্পিউটারে দেখতে পারতাম, স্যাটেলাইটের মাধ্যমে। আপনার বাচ্চাটাকে বাসার ছাদের মধ্যে তুলে দেন, আপনি যদি দেখতেছেন আপনার বাচ্চা ছাদে দাঁড়ায় আছে কিনা, ল্যাপটপে দেখতে পাবেন। গুগল আর্থ, সবকিছুই বললাম। এখন পৃথিবী এত দূরে গিয়ে গেছে বলার পর। টেকনাফের কথা বলি, উপজেলা ইঞ্জিনিয়ার যিনি ছিলেন, শাহপুরের দ্বীপে একটা ব্রিজ হচ্ছিল, যাওয়া আসা কষ্টকর, জোয়ার ভাটার সময় যাইতে হয়। ঠিকাদার কাজটা ফেলেই রাখছে, করে না। একদিন এক্সিডেন্ট সাহেব ফোন করছে, তোমার ওই ব্রিজের খবর কি? হয় স্যার ইনশাল্লাহ হয়ে যাবে স্যার, আগামী 5-7 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। রেডিমেড মারি দিচ্ছে নিচে বলে। দেখো তুমি দেখে শুনে বলো। না স্যার আমি যা বলছি একদম ঠিক স্যার, আপনি যে কোনো সময় আসতে পারেন স্যার। দেখো মোহিত, তুমি কিন্তু কথা সাবধানে বলো, তুমি দেখে বলো। না স্যার আপনি আসেন, ব্রিজের কাজটা প্রায় শেষ, 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট সাহেব বললো যে আরো 3 মাসও শেষ হবে না। হয় স্যার এটা কি বলবেন? আমি যা বলছি দেখেই বলি। অ্যাক্সিডেন্ট সাহেব ওনার রুমের ভিতরে বসে আসে, দেখতেছে ব্রিজের কি অবস্থা। গাডার করা ঢালাই হয়েছে, উপরের অংশটা ঢালাই হয়েছে কিনা, লোহার রড কদ্দুর বাইরে আছে, ঠিকাদার ওখানে আরো 6 দিন আগে গেছিল কিনা, সব উনি ল্যাপটপে দেখে কম্পিউটারে বসে বসে। ওই যে বললাম গুগল আর্থ একটা প্রোগ্রাম আছে, যেটা ইউনিট সব দেখে নেয়। উনি উপজেলা ইঞ্জিনিয়ারকে বললেন যে ঠিক আছে তুমি রওনা করো, আমি আসতে। ইঞ্জিনিয়ার তো পেট কামড়াতে শুরু হয়ে গেছে, মনে করছে যে একটা ধাপ্পাবাজি মারলাম, অ্যাক্সিডেন্ট সাহেবকে আসবে। অ্যাক্সিডেন্টে বলছে আমি আসতে। ইঞ্জিনিয়ার বলতে স্যার কালকে আসে না, আমি আজকে। তো গিয়ে যা হবার তাই তো হয়েছে। অ্যাক্সিডেন্ট সাহেব দেখাই দেবে, তুমি যে আমার সাথে মিথ্যা কথা বলছো, দুনিয়া এখন আর ওই জায়গাতে নাই। এখন কাজ দেখার জন্য কিন্তু মাঠে মাঠে যাইতে হয়, ঘরে বসে বোঝা যায় কাজ কত দূর হয়েছে। বিশ্বাস করা যায়? এটি প্রযুক্তির বিষয়, এগুলো ছাড়া এখন পৃথিবী চলছে না। আমার সন্তানগুলোকে সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে, যদি এরা মানুষের মতো মানুষ হতে চায়। আমার এই সন্তান তো শুধু উপাধিয়াতে বড় হবে না, শুধু শ্রীপুর খরণ দিবে বড় হবে না। এই বাংলাদেশের জন্য একটি সম্পদ হতে হবে, বিশ্বের জন্য একটি সম্পদ হতে হবে। যদি তেমনটি করতে চায়, এখন থেকে উচ্চ শিক্ষার প্রতি, উপযুক্ত শিক্ষার প্রতি দরদ দিতে হবে।
আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, অনেক কথা বলে ফেলেছি। কিঞ্চিত যদি প্রয়োগ করতে পারেন সফলতা আরো আসবে। আর গার্ডিয়ান যারা আছেন একটু স্কুলের সাথে যোগাযোগ রক্ষা করবেন, কি পড়াচ্ছে কি পড়াচ্ছে না এগুলো একটু খেয়াল রাখবেন। আমি বিশ্বাস করি শিক্ষকদের তুলনায় অনেক যোগ্যতা সম্পন্ন মায়েরা আছেন এখানে। আপনি যদি স্কুলের সাথে সম্পর্ক রাখেন বাচ্চা অটোমেটিক্যালি ডেভেলপ করবে, স্কুলের সাথে যোগাযোগ রাখবেন। আমার বিশ্বাস যে আপনারা প্যারেন্টস ডে করেন, প্যারেন্টস ডে করবেন, বাচ্চা কাচ্চাদের সম্পর্কে ফিডব্যাক দেবেন, ওনাদের কাছ থেকে বলবেন। এবং একটি বিষয় মনে রাখবেন, সেটি আমার মা বোনেরা যেন নিঃসংকোচে কথা বলতে পারে। অনেক জায়গাতে শিক্ষকদের ভয়ে কিন্তু কথা বলতে পারে না। বার্ষিক পরীক্ষা যদি ধরা খাওয়াই দেয় সমস্যা বলতে পারে না। গোপন ব্যালটের ভিত্তিতে মন্তব্য চাইবেন ওনাদের কাছে, তাইলে ওনারা অনেক কথা লিখে দিয়ে যেতে পারে। ধরেন একটি শিক্ষক খুব বাজে পড়াচ্ছেন, হতে পারে না সকল শিক্ষক তার সমান যোগ্যতার সম্পন্ন হয়। এখন আমার এই মা যদি সরাসরি কমপ্লেন করে যে অঙ্কের টিচার ভালো পড়াচ্ছেন না, অঙ্কের টিচারের কি মনটা খুশিতে ভরে উঠবে? রাগটা করবে গিয়ে বাচ্চা কাচ্চা তোর মা এসে গতকালকে আমার রাবের জুটিটা করবে, এটা ফলটা দেখবে জুটির উপর দিয়ে। এরকম জেনে না হয় প্রকাশ্যে কথা বলার সুযোগ দিতে হবে, কিংবা গোপনীয় ভাবে তথ্য দাখিল করার সুযোগ দিতে হবে। এটি বিদ্যালয়ের জন্য সহায়ক হবে, কারণ বিদ্যালয়ে যেগুলো ত্রুটি আছে বিচ্যুতি আছে এগুলো তারা ধরিয়ে দিতে পারে। এই কাজটা করবে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধান অতিথি, আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ, এরপরেও আমাদের এই প্রত্যন্ত এলাকায় এসে আপনি সময় দিয়েছেন। আপনার প্রতি আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, as well as on behalf of the Blossom School and of this locality. আপনার আশাতে আমরা অনুপ্রাণিত হয়েছে, আমার বাচ্চাগুলো অনুপ্রাণিত হয়েছে, আমার মা বোনেরা অনুপ্রাণিত হয়েছে। আপনার নির্দেশনামূলক বক্তব্য আমাদেরকে সঠিক পথে গাইড করবে, এই বিশ্বাসটুকু আমার আছে। পরিশেষে আমি পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে এই বিদ্যালয়ের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আমার এই কোমলমতি শিশু যারা স্কুলে লেখাপড়া করছে, সৃষ্টিকর্তার দরবারে তাদের প্রত্যেকের জন্য আমি সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।